আমরা তরুণদের জন্য গল্প খুঁজে বেড়াই, সেই গল্পে থাকে সফলতা, থাকে ব্যর্থতা। তবে বেশিরভাগ সময় আমরা তরুণদের যে ব্যর্থতার গল্প খুঁজে পাই সেখানে আমরা দেখতে পাই তরুণরা আসলে ব্যর্থ হয় না। নানা বিরূপ পরিস্থিতিতে তাদেরকে ব্যর্থ হতে হয় কিংবা ব্যর্থ করা হয়। ঠিক এখানে আমরা তরুণদের পাশে থাকতে চাই, আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই। যে কারণে তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে আমার চেষ্টা। সাতক্ষীরার প্রত্যন্ত গ্রামের এক কিশোর ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত যে একদিন বড় হয়ে সে একটি প্লেন বানাবে। তার সেই স্বপ্নের গভীরতা এতটাই বেশি ছিল যে ওই বয়সে সে রীতিমতো একটি যুদ্ধবিমানের মডেল দাঁড় করিয়ে ফেলেছে। তার সেই যুদ্ধবিমান দূর দূরান্তে প্রচণ্ড গতিতে আকাশের দিকে ছুটে বেড়াচ্ছে, যা দেখার জন্য আশপাশের 10 গ্রামের মানুষ ছুটে আসছেন। করোনাকালীন অবসর সময় টিভি দেখছিলাম, যখন স্কুল বন্ধ ছিল তখন টিভি দেখছিলাম। টিভিতে দেখে একটা ছেলে প্লেন উড়াচ্ছে, তো সেখান থেকে আমারও আগ্রহ, আমি একটি প্লেন তৈরি করবো এবং উড়াবো। তো আমি 8 থেকে 10 বার চেষ্টা করার পরে প্লেনটি তৈরি করছি এবং প্লেনটি উড়াইতে পারিনি। 8-10 বার চেষ্টা করে প্লেনটি উড়াইতে পারিনি, তো অবশেষে একটি প্লেন তৈরি করে এবং সেটা সফলভাবে উড়াইতে পারছি। তো তারপর থেকে আমি এই প্লেনটি তৈরি করছি এবং এটা এখন সফলভাবে উড়ে এবং এটা একটি আতশবাজি বহন করতে পারে এবং আতশবাজিটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এক জায়গা থেকে বসে অন্য জায়গায় শত্রুকে ধ্বংস করে ফিরে আসতে পারবে নিরাপদে। এবং প্লেনটিতে ব্যবহার করা হয়েছে ডেফ্রন, এবং এটা হচ্ছে চাকা, এটা হচ্ছে ব্যাটারি এবং এইখান থেকে আতশবাজিটা পড়বে। এবং এটা হচ্ছে একটি ব্রাশলেস মোটর, আর এটা হচ্ছে প্রোপেলার, আর এর ভিতরে রয়েছে রিসিভার এবং এখানে রয়েছে ইয়েস। এটা সর্বোচ্চ 1 কিলো রাউন্ড দিতে পারবে, 1 কিলো উপরে উঠবে এবং 1 কিলো সারাউন্ডিং ঘুরে আসবে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে প্লেনটিকে আরও ডেভেলপমেন্ট করে এবং এটা দিয়ে বাংলাদেশে অনেক কাজে আসবে। এটা যদি ড্রোনে পরিণত করা হয় তাহলে কৃষিক্ষেত্রে স্প্রে করার কাজে আসবে। যেটাতে যদি আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে এটা আরও রেঞ্জ বাড়বে এবং এক জায়গা থেকে 50 কিলোমিটার পর্যন্ত কন্ট্রোল করা যাবে প্লেনটিকে। সরকার থেকে যদি এটা নিয়ে পড়াশোনার সুযোগ দেয় তাহলে আমার ইচ্ছা আছে আমি ভবিষ্যতে বড় একজন সায়েন্টিস্ট হব। একটু ভেবে দেখুন যে এই বয়সে ওই কিশোর যদি একটি যুদ্ধবিমানের মডেল দাঁড় করাতে পারে তাহলে পড়ালেখার সুবিধা পেলে বড় হলে সে কি বানাতে পারবে? সে একটি রকেট বানাতে পারবে না, এটি কথার কথা নয়। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একদল মেধাবী শিক্ষার্থী পড়ালেখা শেষ করে সেরকমই একটি রকেট বানিয়ে ফেলেছেন, যা কিনা আবার সরকারিভাবে ইতোমধ্যে স্বীকৃতিও পেয়েছে। এখন অপেক্ষা সেই রকেটটি উড়ে যাওয়ার জন্য, সেই অপেক্ষা আর মাত্র কয়েকদিন। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি শুরু থেকেই নাহিয়ান ও তার বন্ধুরা শুরু করেন রকেট বানানোর কাজ। একটি রকেট বানিয়ে ফেলা সেটা কি এতই সহজ? পড়ালেখা শেষ হয়ে যায় কিন্তু রকেট আর বানানো হয় না। অনেকেই চলে যান চাকরি জীবনে, তাদের মধ্যে নাহিয়ান ছিলেন নাছোড়বান্দা। রকেট বানানোর জন্য তিনি আবারও তার বন্ধুদের নিয়ে একটি টিম গঠন করলেন। 2018-তে শুরু হয় রকেট বানানোর কার্যক্রম। একদিকে করোনা, অন্যদিকে বন্ধুদের অনেকেই বিদেশে পাড়ি দেয় রকেট বানাতে দেখা দেয় চরম বিপত্তি। এত বাধা সত্ত্বেও 4 বছরে ঠিকই নাহিয়ান বানিয়ে ফেলেন স্বপ্নের সেই রকেট। এবার পালা রকেট উড্ডয়নের। কিন্তু আমলাতান্ত্রিক এত জটিলতা দেখে হতাশ হয়ে যান নাহিয়ান। বুঝতে পারলেন কেন মেধাবী বন্ধুরা আগেভাগেই বিদেশে পাড়ি দিয়েছে, তাই তিনি আর
ভুল করতে চাইলেন না। স্বপ্নের রকেট ফেলেই তিনি চলে যেতে চাইলেন আমেরিকায়। ওদের সাথে মিটিং করছি এবং মিটিং শেষে বলা চলে আমি জিআরির বইয়ে মানে চেয়ারের টেবিলে বসে পড়ছিলাম যে আমি চলে যাবো এখন আমেরিকা। ঠিক এমন সময় আসে একটি ঘোষণা, রকেটরি ইনোভেশন চ্যালেঞ্জ 2022-এ নাহিয়ানের সেরা উদ্ভাবক হওয়ার ঘোষণা। নাহিয়ান আল রহমান অলি পাচ্ছে আমাদের এটুআই ইনোভেশন ফান্ডের পক্ষ থেকে 50 লক্ষ টাকা অনুদান। রকেট নিয়ে তার যে হতাশার কান্না ছিল সেটি তখন রূপ নেয় খুশির কান্নায়। ধন্যবাদ এবং জানাবো যে তারা বাংলাদেশের ফিউচার জেনারেশনের জন্য একটা উদ্যোগ নিয়েছেন, যেটার মাধ্যমে বাংলাদেশের নেক্সট যে জেনারেশন আছে তারা দেখা যাবে যে আগেকার ছেলে, এই বর্তমান যুগের ছেলেমেয়ে কিন্তু বাচ্চারা যারা আছে তারা বড় হয়ে গিয়ে হতে চায় টিকটকার হবে। ব্যাপারটা বুঝতেছেন এই জিনিসটা। এই যে বিষয়টা, এই বিষয়টা খুবই ডেঞ্জারাস বিষয়। আমি চাচ্ছি যে বাংলাদেশের এই আমাদের কাজ করতেছি, আমাদের রকেট লঞ্চটা করবো, আমাদের সাকসেসফুল হই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আশাবাদী, তাহলে অবশ্যই বাংলাদেশের ছেলেপেলে যাবে, ভবিষ্যতে হয় সায়েন্টিস্ট হবে, রকেট সায়েন্টিস্ট হবে। এই যে একটা প্রত্যেকে অনুপ্রেরণা দেওয়া, এই বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। রকেটের উদ্ভাবক নাহিয়ানকে এখন আর হতাশ হয়ে দেশ ছাড়তে হবে না, বরং যে 50 লাখ টাকার অনুদান তিনি পেয়েছেন তা দিয়ে রকেট নিয়ে আরও গবেষণা চালিয়ে যেতে পারবেন। সেই সাথে তার উদ্ভাবিত বাংলাদেশের প্রথম রকেটটি উড্ডয়নের সুযোগ পাবে 26শে মার্চ, অর্থাৎ রকেট উড্ডয়নের অপেক্ষা আর মাত্র কয়েকদিন। টেস্টিংয়ের জন্য প্রস্তুতি নেব এই মাসটা, মানে ফেব্রুয়ারি মাসটা, এবং যাতে আমরা সফলভাবে টেস্ট করতে পারি, 26 মার্চ টেস্ট করতে পারি। এই জন্য আমি সকল বাংলাদেশের জনগণের কাছে দোয়া চাবো। গেল বছর রকেটটি উদ্ভাবনের পর দেখা হয়েছিল নাহিয়ান ও তার টিমের সদস্যদের সাথে। তখনই তারা আমাদের জানিয়েছিলেন তাদের এই রকেটের নানা দিক। এটার মাধ্যমে আমরা প্রাথমিক পর্যায়ে ওয়েদার ফোরকাস্ট, মানে আমাদের আবহাওয়া মণ্ডলীতে আপনার ওজোন লেয়ার, তারপর আপনার নাইট্রোজেনের পরিমাণ, এগুলো তো নাসার ডাটা পাওয়া যায়, কিন্তু আমরা হচ্ছে আমার নিজস্বভাবেই দেশীয় প্রযুক্তিতে কেন আমরা বিদেশ থেকে নেবো এটা বুঝলি, আমরা নিজস্ব প্রযুক্তিতে আমরা নিজেদের ডাটা কালেক্ট করতে পারবো আবহাওয়ার। তারপর আপনার ওজোন লেয়ারের ক্ষেত্রে, তারপর ইউভি রে কী পরিমাণ, এইসব ডাটা কালেক্ট করবো। ডাটা কালেক্ট করে আমাদের মোটামুটি রকেটটা যদি 20 কিলোমিটার আলোর মধ্যে ছপল হই আমরা, তাহলে ডাটাও পাবো, সেই সাথে আমার রকেটটা আবার প্যারাশুটের মাধ্যমে অবতরণ করে নিচ্ছে। এটা তো আমাদের শুরু, জাস্ট ফার্স্ট কদম বলা হয় এটা। এটার পরবর্তীতে আমরা এটা ডাটা ইউজ করে ইনশাল্লাহ আরও বড় ধরনের রকেট এবং স্যাটেলাইট মানে যেতে পারবো ইনশাল্লাহ। সালে যখন প্রথম আমার অস্ট্রেলিয়াতে মধু যাই, সেই সময় থেকে আমার মামুন থেকে নাম হয়ে গেল মধু মামুন। কুষ্টিয়ার মিরপুরে অনেক চেষ্টা করেও যখন মামুনকে খুঁজে পেলাম না, তখন কিছুটা হতাশা নিয়ে এলাকাবাসীকে বললাম, আপনাদের যে মামুনের সংগ্রহ করা মধু দেশ ছাড়িয়ে ইউরোপ কিংবা অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সেই মামুনকে কেন আপনারা চিনতে পারছেন না? তখন এলাকাবাসী খুব সহজেই মামুনকে চিনে ফেললো, বলল এখানে আমাদের একটি ভুল হয়েছে, কারণ আমরা বলেছি মামুন, বলতে হবে মধু মামুন, অর্থাৎ মামুন এখন মধু মামুন। আমরা যে মামুনের কথা শুনে এসেছি তিনি এখন সত্যি মধু মামুন হয়ে গেছেন। বিষয়টি যাচাই করতে গিয়ে দেখলাম কুষ্টিয়ায় মিরপুরের মামুনকে এখন আর কেউ চিনে না, কিন্তু যখনই বলা হয় মধু মামুন তখন সবাই তাকে চিনতে পারে। যখন তিনি মধু মামুন ছিলেন না, শুধু মামুন ছিলেন, তখন ছেলের স্কুলের বেতন পর্যন্ত দিতে পারেননি টাকার অভাবে। 2017 সালে যখন প্রথম আমার অস্ট্রেলিয়াতে মধু যাই, সেই সময় থেকে আমার মামুন থেকে নাম হয়ে গেল মধু মামুন। তো বাংলাদেশের 64 জেলা পাড়িয়ে যখন বিদেশে মধু যাই, তখন থেকে আমি একটা গর্বিত একজন নিজেকে মনে করি। একসময় আমার নিজে অপারেশন করে অসুস্থ হয়ে পড়ি, আমি আমার ছেলে মেয়েকে 150 টাকা বেতন নিয়ে আমি চাকরি বেতন দিয়ে তাদেরকে পড়াতে পারিনি। স্কুল থেকে একসময় আমার ছেলেকে বের করে দিয়েছে। তখন আমি আবার যখন সুস্থ হয়ে উঠি, তখন আবার আমি এই মোমোসের উপরে এমনভাবে কাজ করি এবং আমার ছেলেকে বলি, বাবা আমার এখানে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হবে। সরিষা ক্ষেতকে কেন্দ্র করে মধু সংগ্রহ করার জন্য মাত্র 4টি বাক্স দিয়ে যাত্রা শুরু হয় মামুনের, আর এখন সেখানে 450 বাক্স। তার মধু এখন 64 জেলা ছাড়িয়ে রপ্তানি হচ্ছে অস্ট্রেলিয়া সহ ইউরোপের দেশগুলোতে। এভাবেই মামুন এখন সবার কাছে পরিচিতি পেয়েছেন
মধু মামুন নামে। এখন সারা বাংলাদেশে আমার নাম মামুন থেকে মধু মামুন। আমাকে যখন এই নামটা ডাকে আমার বুকটা গর্বে ভরে যায়। বিগত দিনের কষ্টটা আমি খুব মিস করি। নিজের ছেলেকে একসময় স্কুলের বেতন পর্যন্ত দিতে পারেননি মামুন। এমন পরিস্থিতি আর যেন কারো ক্ষেত্রে না হয় সে ব্যাপারে সবসময় সচেতন থেকেছেন মধু মামুন। এক সময় আমার ছেলেকে 150 টাকা বেতনে চাকরিতে পড়াতে পারিনি, অথচ আপনি আমার খামারে দেখাবো একটা ছেলে এবার সায়েন্স নিয়ে রুল নাম্বার 2, তার বাবা টাকা পয়সা না দেওয়ার কারণে তাকে আমি নিয়ে নিছি, তার লেখাপড়া থেকে শুরু করে ফর্ম ফিল আপ সব কিছু আমি দিয়েছি। আমার ছেলে পয়সার অভাবে পড়তে পারেনি, কিন্তু আমি অন্য ছেলেদেরকে পড়াচ্ছি, তাদেরকে পোশাক আশাক দিচ্ছি, এটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। এসএসসি পরীক্ষা দেবো 2023 সালের ব্যাচ, সায়েন্স বিভাগ নিয়ে পড়ছি। এখন আমার সাংসারিক যে আর্থিক অবস্থাটা একটু দুর্বল, এজন্য আমাকে পড়ালেখার পাশাপাশি এই কাজটা করতে হচ্ছে। কাজটা করে আমার খুব ভালো লাগে। অনেক চেষ্টার পরে মধু মামুন ভাইয়ের খোঁজ পেয়েছি এবং এখানে এসে আমি দেখেছি হ্যাঁ এটা সত্যিই ভালো মানের মধু, এবং তার নিকট থেকে আমি মধু নিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে এটা দিচ্ছি। মধু মামুনের চাওয়া খুব বেশি নয়, মধু রিফাইনের জন্য ভর্তুকি মূল্যে একটি মেশিন, যা পেলে হয়তো আরো অনেক কিছু পাল্টে যাবে তার এলাকাতে, যেমনটা তিনি পাল্টে দিয়েছেন এক সময়ের তামাক ক্ষেতকে সরিষা ক্ষেতে। আমরা পড়াশোনা করেছি, পড়াশোনার পাশাপাশি আমরা মনে করেছি যে কাজটা ছোট না আমাদের কাছে। সমাজের প্রচলিত ধ্যান ধারণায় তথাকথিত কোনো ছোট কাজও অনেক বড় কিছু হয়ে যায় যদি সেখানে শিক্ষিত মানুষের ছোঁয়া লাগে। ঠিক যেমনটা হয়েছে মেহেরপুরের যমজ 2 ভাই সান ও মুনের চায়ের ব্যবসার ক্ষেত্রে। ওই ব্যবসার হাল তারা ধরেছিলেন বাবার মৃত্যুর পর। তারা ঠিক করেছিলেন যে বাবার রেখে যাওয়া এই ছোট চায়ের ব্যবসাটিকেই তারা শিক্ষার আলো দিয়ে ভিন্ন কিছু করবেন, সেটা দিয়েই তারা তাদের সংসারের হাল ধরবেন, উচ্চশিক্ষা চালিয়ে যাবেন। সেই লক্ষ্যেই তারা এগিয়ে যাচ্ছেন। এখন কেবল প্রয়োজন সবার একটু সমর্থন। শিক্ষিত তরুণ হিসেবে যমজ 2 ভাই সান ও মুন যখন বাবা রেখে যাওয়া চায়ের দোকানের হাল ধরলেন, তখন থেকেই পাল্টে যেতে থাকে দোকান ও তার আশেপাশে পরিবেশ। প্রতিদিন সকাল 6টা সান আর মুন বাড়ি থেকে বের হয়ে রওনা দেন মেহেরপুরে বড় বাজারে তাদের চায়ের দোকানে। চা তৈরি পাত্র পরিষ্কার করে চুলোয় গরম করতে দেন পানি। এর মাঝে চলে দোকানে সাজানো বিভিন্ন ফুল ও পাতাবাহারের গাছে পরিচর্যার কাজ। চায়ের পানি গরম হতে থাকে। গরম পানির ধোঁয়ার সাথে সাথে বাড়তে থাকে কর্মব্যস্ততা। শিক্ষিত উদ্যোক্তা হিসেবে সান ও মুন চা বিক্রির মধ্যে নিয়ে এসেছে কিছু ভিন্নতা, যা তাদের ব্যবসাকে শুধু এগিয়ে নিচ্ছে না, বড় কিছু স্বপ্নও দেখাচ্ছে। তারা একই সঙ্গে তৈরি করে 80 কাপ চা। চা তৈরি শেষে সেগুলো সাজানো হয় লোহার হ্যাঙ্গারে। 2 ভাই 2 হ্যাঙ্গার নিয়ে ছুটে যায় বাজারের 2 দিকে। মুহূর্তে শেষ হয় 80 কাপ চা। অর্থাৎ কনসেপ্টটি হলো এরকম, বাজারে 80 কাপ চা পানের মানুষ আগে থেকে ঠিক করে রাখা, যারা নিয়মিতভাবে এই চা পান করে থাকেন। তারপর শুরু হয় পরবর্তী 80 কাপ চা তৈরির কাজ, যার ক্রেতা একইভাবে আগে থেকেই নির্ধারিত। এভাবে 80 কাপ করে কয়েক ধাপে বিক্রি হয় কয়েক হাজার কাপ। সেখানকার আড়তের বেশ কয়েকটি দোকান সান ও মুনের চা নেয়ার ব্যাপারে আগেই চুক্তিবদ্ধ থাকায় তাদেরকে আলাদাভাবে ক্রেতা খুঁজতে হয় না। শুধু লাল চাটা বিক্রি করি, লাল চা ছাড়া অন্য কোনো চা এখানে নিয়ে আসিনি, এবং আমরা সিকাট পর্যন্ত এখানে বিক্রি করি না। প্রতি খ্যাপে 80 টাকা করে চা আমরা সার্ভ করি এখানে, এবং প্রত্যেক ঘরে ঘরে যে আমাদের আড়তে বিভিন্ন ঘরে ঘরে যে দিয়ে আসতে আমাদের কিছু ঘর আছে যেগুলো রিজার্ভ করা মতো বলতে হলে 15-16টা ঘর আছে। আমরা 15-16টা ঘরে একবারে চা নিয়ে যাই 80 টাকা করে। 2 ভাই 2 দিক দিয়ে যাই, ঘরগুলোতে চা দিই। সকালে চায়ের দোকান খোলা থাকে 11টা পর্যন্ত। তারপর সান ও মুনকে মেহেরপুর কলেজে তাদের অনার্সের ক্লাস ও পড়ালেখা সম্পন্ন করতে হয়।
যে সময় তার বয়সী বন্ধুরা সিনেমা দেখা, খেলা অথবা আড্ডা নিয়ে ব্যস্ত থাকে, সেই সময় সান আর মুন বাস্তবতার মুখোমুখি চালিয়ে যাচ্ছে জীবন সংগ্রাম। 2017 সালে যখন আমরা এসএসসি পরীক্ষা দিই, পরীক্ষার পরে আমার আব্বা মারা যায়। পরিবারের সংসার হাল ধরার আমি ছাড়া, আমার ভাই ছাড়া আর কেউ নাই। সেই জন্য বাবার ব্যবসাটাকেই আমাদের নিতে হয়েছে। বাবার ব্যবসাটাকেই, চা বেচাটাকেই আমরা পড়াশোনার পাশাপাশি বাজারে আসি, বাজারে এসে চা বিক্রি করি। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত দেখা যাচ্ছে আমরা চা বিক্রি করি। 11টার পরে আবার কলেজে চলে যাই। কলেজে পড়াশোনা করে ক্লাস করে এসে আবার 3টার দিকে চা বিক্রি শুরু করে রাত 8টা পর্যন্ত বেচা কেনা করে 2 ভাই বাসায় চলে যায়। আমরা পড়াশোনা করেছি, পড়াশোনার পাশাপাশি আমরা মনে করেছি যে কাজটা ছোট না আমাদের কাছে। আমার আব্বু যদি করে তাহলে আমরা কেন পারবো না? এই জন্য এই কাজটা পড়াশোনার পাশাপাশি এটা বেছে নিয়েছি আমাদের সংসারে চালানোর জন্য। যদি পড়াশোনা করছি, যদি চাকরি পাই আল্লাহর রহমতে, তাহলে হয়তো বা একটা ভালো কিছু হবে। এই পর্যায়ে থাকছে আওয়াজ তোলো। পর্নোগ্রাফির ব্যাপারটা যদি আমরা দেখি, ওরা কিন্তু কোনো সময় নর্মাল যে অর্ডিনারি বা অর্থোডক্স সেক্স সম্বন্ধে আলোচনা করে না। ইদানিং শিশু কিশোর থেকে শুরু করে তরুণদেরকে সারাক্ষণ স্মার্টফোনে পড়ে থাকতে দেখা যায়। এভাবে সারাক্ষণ স্মার্টফোনে পড়ে থাকার মানেই কি স্মার্ট হয়ে যাওয়া? না, গবেষণা কিন্তু বলছে ভিন্ন কথা। গবেষণা অনুযায়ী এরকম যারা স্মার্টফোনে আসক্ত কিংবা ইন্টারনেটে আসক্ত, তাদের বড় একটি অংশ পর্নোগ্রাফিতেও আসক্ত। এখন আগামী প্রজন্ম ছোটবেলা থেকেই যদি এভাবে বিকৃত যৌনাচার দেখতে দেখতে বড় হয়, তাহলে পরিণতি কি হতে পারে সেটাই এবার আমরা অনুসন্ধান করব। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতি আরও খারাপ, কারণ জরিপটির তথ্য 7 বছর আগের। ঢাকার স্কুল পড়ুয়াদের উপর মানুষের জন্য ফাউন্ডেশন এই জরিপ পরিচালনা করে। তাতে দেখা যায় 77% স্কুল শিক্ষার্থী পর্নোগ্রাফি দেখে। স্মার্টফোনে অশ্লীল ভিডিও প্রাপ্তি এতটাই সহজ হয়ে গেছে, যদি কোনো শিশু কিশোর কিংবা তরুণ স্মার্টফোন হাতে নেয়, তবে না চাইলেও অনেক সময় তা চলে আসে, আবার চাইলে তা খুঁজে পেতে কয়েক সেকেন্ড সময়ও লাগে না। কোনো ধরনের যৌন শিক্ষা ছাড়া এভাবে যদি পর্নোগ্রাফি দেখতে দেখতে আগামী প্রজন্ম বড় হতে থাকে, তাহলে পরিণতি কি হবে সেই প্রশ্ন এখন তুলছেন দেশের যৌন ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোনো ওয়েবসাইট আছে যেখানে রেপ করা বা এই টাইপের জিনিসগুলো খুব দারুণভাবে উৎসাহিত করে দেখায়, তো সেগুলো দেখে এরকম দুষ্ট বুদ্ধিগুলো তাদের মাথায় আসতে পারে, ক্রাইমটা উৎসাহিত হয়ে যায় এই ওয়েবসাইটগুলোর জন্য। আর এছাড়া যেটা ঘটে সেটা হচ্ছে খুব একটা কাল্পনিক ধারণার মধ্যে চলে যায়। দেখা গেল যে 3 দিন 4 দিন 5 দিন ধরে তারা শ্যুট করে অ্যাড করে তৈরি করেছে। এখন ওই পারফরমেন্সটা সে নিজের মধ্যে আশা করে, সেটা কি সম্ভব? তখন আত্মবিশ্বাসের বিরাট একটা আঘাত পড়ে। পর্নোগ্রাফির ব্যাপারটা যদি আমরা দেখি, ওরা কিন্তু কোনো সময় নর্মাল যে অর্ডিনারি বা অর্থোডক্স সেক্স সম্বন্ধে আলোচনা করে না। কারণ সাধারণ স্বাভাবিক যে যৌনাচার, এটা তো তারা দেখালে তো মানুষজন তো দেখবে না। তো অবশ্যই এটা একটা বিকৃত যৌনাচার। এখন যে উঠতি বয়সী তরুণী, তারা তো মনে করবে এটি স্ট্যান্ডার্ড, হুইচ ইজ নট। তো এই জন্য যে এটা বিকৃত যৌনাচারে যদি সে শুরু থেকে অভ্যস্ত হয়ে যায়, তাহলে তো তার জন্য পরে যখন সে রেগুলার সেক্সে যাবে বা যখন সে স্বাভাবিক বিবাহিত জীবনে যাবে, তখন কিন্তু তার একটা সমস্যা হবেই। পুরো ব্যাপারটা একদম অত্যন্ত অদ্ভুত একটা কিছুতে দাঁড়ায়। কারণ বলা হচ্ছে বডিটাই যেন মেইন, কিন্তু যে কোনো একটা ভালোবাসার সম্পর্ক, এমনকি একটা যৌনতার সম্পর্ক, সেখানেও কিন্তু 80 থেকে 90% হচ্ছে মন। আমি মনে করি এখান থেকে বের হয়ে আসতে চাইলে আমাদের একটা সঠিক সেক্স এডুকেশন দেওয়া উচিত একটা নির্দিষ্ট বয়সে, যেই বয়সে তারা নিতে পারবে। এই কারণে যে তারা একটা আজে বাজে ওয়েবসাইট থেকে নেগেটিভ মেসেজ পাওয়ার আগে একটা সায়েন্টিফিক এভিডেন্স বেসড সঠিক যদি যৌন ধারণা পেয়ে থাকে, তাহলে তারা বুঝবে যে কোনটা রাইট কোনটা রং। প্রযুক্তি এমন এক জায়গায় চলে এসেছে যেখানে অশ্লীল ভিডিও বন্ধের উপায় কি হতে পারে বা আদৌ কি কোনো উপায় আছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিষয়টি জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তির শিক্ষক ডক্টর মইনুল হোসেনের সাথে কথা হয়। টেকনিক্যাল দিক থেকে জিনিসটা একটু টাফ,
আপনি কতগুলো 20,000 বন্ধ করলাম বা 30,000 সাইট বন্ধ করলাম, প্রতিনিয়ত নতুন সাইট সৃষ্টি হচ্ছে, বা কোনো একটা সাইট যদি স্লো হয় দেখা গেলো যেগুলো বন্ধ করেছেন তার বাইরে যদি দুই একটা থাকে, তারা যদি দেখে বাংলাদেশ থেকে অনেক ট্রাফিক ওখানে যাচ্ছে, তারা আশপাশে সার্ভার দিয়ে দেবে যেন খুব সহজে স্পিডি ওয়েতে মানুষ এটা পায়। আবার ভিপিএন বা অন্যান্য সলিউশন তো আছে। তার মানে টেকনিক্যালি আপনি জিনিসটাকে কঠিন করে তুলতে পারেন, কিন্তু একেবারে কোনোভাবেই হচ্ছে যে বন্ধ করতে পারেন না। টেকনিক্যালি পুরোপুরি বন্ধ করা সম্ভব না, তবে টেকনিক্যালিও প্যারেন্টাল কন্ট্রোল একটা জিনিস আছে। আপনার শিশু যদি হয়ে থাকে, সে যদি ছোট হয়ে থাকে, আপনার তো সেই রাইট আছে মনিটর করার, সে কী করছে এটা প্যারেন্টাল কন্ট্রোলে বা প্যারেন্টাল মনিটরিংয়ে ওই ধরনের সিস্টেম আছে। এমনকি আপনি কি কোন সাইটে গেলো বা কোথায় গেলো এই ধরনের নোটিফিকেশান দেওয়ারও কিন্তু কিছু সলিউশন আছে। টেকনিক্যাল জায়গায় সেই জায়গাগুলো কিছু সমাধান আছে। সমস্যা হয়ে গেছে মাঝামাঝি বয়সটাতে, যখন শিশুকে আমরা একটু ফ্রিডম দেওয়ার চেষ্টা করি, কিশোর কিশোরী যারা, তাদেরকে আপনি তাদেরকে আপনি না পারছেন পুরোপুরি কন্ট্রোল করতে, কারণ তাদেরকে আসলে প্রাইভেসি দেওয়ার দরকার আছে। তারা কিছু স্বাধীনতা উপভোগ করে, কিছু অ্যালোন টাইম উপভোগ করে, বা তাদের নিজস্ব অ্যাক্টিভিটিস থাকবে, নিজের মতো করে তারা হচ্ছে যে পড়াশোনা করবে, ব্রাউজ করবে। সেই জায়গায় যখন কন্ট্রোলটা নাই, তখন আপনি আসলে কাউন্সেলিং ছাড়া খুব বেশি যে টেকনিক্যাল সলিউশন আছে তা নয়, তাদেরকে বোঝানো, কথা বলা তাদের সাথে। ছেলে বান্ধা থাকলে তো কিছু হবে না, এই গরু ছাগল তো বান্ধে আর কান্দি বলি জোর আল্লাহ। আই ছাগল গরু বান্ধা থাকে, আজ নিজে ছেলিক বান্ধি তুইছি, তাই বান্ধি তুই চাপ। প্রতিবন্ধীদের অধিকারের ব্যাপারে আমরা কথা বলে থাকি, আমরা এ ব্যাপারে আওয়াজ তুলি, কিন্তু কিছু কিছু বাস্তবতা সত্যি আমাদেরকে হতাশ করে ফেলে। বিশেষ করে কোনো হতদরিদ্র পরিবারে যদি কোনো মানসিক প্রতিবন্ধী শিশু কিশোর থাকে, ওই শিশু কিশোর যখন তরুণ হয় তখন সেই তরুণের অবস্থা কী হয়, তার পরিবারের অবস্থা কী হয়, সেটা কি আমরা ভেবে দেখেছি? কুষ্টিয়া থেকে সংগ্রহ করা সেরকমই একটি কেস স্টাডি আপনাদেরকে দেখাতে চাই। ঘরের গরু ছাগলকে যেভাবে বেঁধে রাখা হয় ঠিক সেইভাবেই বাঁধা 24 বছরের সাকিব মোল্লা। বারো বছর বয়স পর্যন্ত মানসিক প্রতিবন্ধী এই ছেলেকে কোলে কোলে রাখতে পারতেন তার মা। তারপর আর সম্ভব ছিল না। কিন্তু তাই বলে একজন মা হয়ে তিনি কিভাবে পারলেন নিজের ছেলেকে এভাবে 12 বছর ধরে বেঁধে রাখতে? না, মা কখনোই এমন নির্মম হতে পারেন না, বরং ছেলেকে তিনি হারাতে চান না বলেই এমন ব্যবস্থা। বেঁধে রাখে দেখেন রাস্তার পরে বাড়ি, রাস্তার কালে বাড়ি, ওই বুকে শেষের বাড়ি রাস্তায় চলে যায়। একদিন বাড়ির ভিতর থুয়ে গেছি, যাই দেখছি রাস্তায় কেউ আনছেও না, রাস্তায় দুই দিকে টাক আসি, রাস্তার মাঝখানে ছেলে, ওই ছেলে টাক আইসে হরেন দিয়ে যাচ্ছে, কেউ ধরেন ছেলেরা কেউ আনছে না। ওই আমি আইসি, ওই ছেলে লিয়ে আসলাম আর কানলাম আর বললাম, বলে আইসকে আমার ছেলে শেষ হয়ে যায়, তো সেই ছেলে কাজ আমি বাঁচাই দিলাম। তাই দেখেন এই জন্য আমি বেঁধে থুই, যে ছেলে বান্ধা থাকলে তো কিছু হবে না, এই গরু ছাগল তো বান্ধে আর কান্দি বলি জোর আল্লাহ। আই ছাগল গরু বান্ধা থাকে, আজ নিজে ছেলিক বান্ধি থুইছি, তাই বান্ধি তুই চাপ। মানসিক প্রতিবন্ধী এরকম একজন তরুণকে বেঁধে না রাখা যেমন ঝুঁকি, তেমনি বেঁধে রাখলেও থাকে কোনো না কোনো ঝুঁকি। 12 বছর পরে আমি আর ছেলে কোলের মধ্যে রাখতে পারিনি, সে এখন ধরেন ওই গাছে গাছে বান্ধি রাখতাম, বান্ধি রাখতে রাখতে গাছ আলাদা বললো তোমার ছেলেকে আর এই বাগানে বাঁধো না, বাড়তি ধরেন যখন ঘর বাড়ি পুড়ি যায়, সে এখনো ছেলে আমার বাগানেই ছিল। আমার ছেলে থাকলে মানে আমি ছেলে পাইতাম না, বুঝছে। আইসি দেখছি ঘর বাড়ি আগুন হয়, দোয়ার আগুন হয়, পুড়ি যায়। প্রতিবন্ধীদের অধিকারের ব্যাপারে কত কথাই না বলা হয়, শোনা হয়, কিন্তু কুষ্টিয়ার ভেড়ামারার এই সাকিবের বেলায় কোনো হিসেবই যেন আর মেলে না। কেউ আমাদেরই করে না, চেয়ারম্যান মেম্বার আসে ধরে দেখি যাই করে দিব, সব করে দিব, কিছু ভাবেন না, ভোটে উঠলেই দিব, এই দেখি যায় আর কিচ্ছু করে না পা। এই পর্যন্তই আমার ছেলের ঘর লেখা টেকা সব গেল, যায় আর একজন আর ছেলের নাম সাকিব, তার বাড়িতে যায়, তার ঘর বাড়ি পাকা ঘর বাড়ি সব আছে, তার বাড়িতে যায় ঘরটা তুলে দিয়ে আসলো, আমার ছেলের নামে আর আসলো না। আমি কত
মিটু হাজির কাছে গেলাম, ওই চেয়ারম্যানের কাছে, যে স্যার আপনি আমাকে বললেন, দিলেন, নাম লেখিলি গেলেন, সবই করলেন, আমার বার দিন বললে ঘর চলে গেছে, ঘর আর হবে না। ওখান দিন বাক্কায় ঘুরে আসি, বাড়িতে বসে বসে কান্দার বলে এর কাছে বলি, দেখেন আমাকে একটুখানি রাখার লোকানের একটুখানি জায়গা আমাকে দেন না, আমি একটুখানি থাকি এই ভাঙা ঘরে, সিনা মিলি থাকি, একটুখানি কি করেন না। এই লোকজনের তিন চাই চিন্তি, তাই ধরেন এই পর্যন্ত আছি। প্রতিবন্ধীর ভাতা ওই 3 মাস পর পর দেয় আপা, 3 মাসও হয়, 4 মাসও পরে যায়, 5 মাসের কালে এখন দেয়, ওই ধরেন রোজারি দিয়ে দিয়েছে, আর দেয় নাই। সাকিব কি বোঝাতে চাইছে তা হয়তো আমরা বুঝি না, কিন্তু তার মা অনেক কিছুই বুঝতে পারেন। এই বুঝতে পারাটাও তার জন্য অনেক সময় কষ্টের। ওর খিদে লাগলে আগে পেট বাড়িত কাপা, এখন খালি চিল্লাই, ওদেরকে না ই করতে করতে হাত কেটে ফেলেছে, এই জায়গায় দড়ি দিতে হাত কেটে গেছে, টান মারিছে, হাত কেটে গেছে। এখন ভাত আমার এক যার বাড়ির থেকে এক মোট ভাত আনিতে আমার ছেলেরা খাওয়াইলাম, তাও পেট ভরিন, তাও দেখেন বাপ বাপ করছে, এই পর্যন্ত কি করবো, এখন পেট ভরি তো আমি তা খাওয়াইতে পারি নাই। ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় কোথাও যেতে পারেন না মা শিখা খাতুন। ভুলেই গেছেন তার নিজেরও যে একটা জীবন আছে। বাপের বাড়িতে যাইতে পারিনি, বাপ মরিছে তাও সেরকম যেতে পারিনি, মা মইল তাও যেতে পারিনি, কারোর বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে বেটাকতে কোনো জায়গায় আমি যাইনি আপা। শিখা খাতুনের এখন একটাই শঙ্কা, 24 বছর বয়স পর্যন্ত নিজের সব কিছু ত্যাগ করে ছেলেকে আগলে রেখেছেন, কিন্তু তিনি যখন থাকবেন না তখনই সাকিবের কি হবে? বাবা মায়ের পরে এরকম প্রতিবন্ধী মানুষের আসলে কি পরিণতি হয়? এ ব্যাপারে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক ডক্টর হুমায়ুনের সাথে। বাংলাদেশে সাধারণত প্রতি 1000-এ 2টা বাচ্চা মানসিক প্রতিবন্ধী হয়ে থাকে। তো এত বাচ্চাদেরকে সংকলন করার মতো আর্থিক ব্যবস্থাপনা বাংলাদেশে কতটুকু হয়ে উঠবে, এটা একটা প্রশ্ন মানে সাপেক্ষ। কিন্তু সরকারি সদিচ্ছা থাকলে এরকম একটি প্রচার যদি করা হয় যে বাবা মা যদি কোনো কারণে না থাকে, এই মানসিক প্রতিবন্ধী বাচ্চাদেরকে সরকারি আশ্রয়ণ কোনো প্রকল্পে নেওয়া হবে, সেটা আমাদের সমাজ রাষ্ট্র ব্যবস্থার জন্যই ভালো। নাহলে ধরেন যে এই আপনি হঠাৎ করে রাস্তায় হাঁটতেছেন, দেখবেন যে কোনো এক বয়স 30, 35, 40 মানসিক প্রতিবন্ধী মানুষ পরনে কোনো কাপড় নিয়ে হাঁটতেছে। এই যে এটা আমাদের সমাজের এইটা একটা লক্ষণ যে বাবা মা না থাকার কারণে হয়তো সে চলে আসছে কোথাও, কেউ জানে না, তার খবর কেউ না রাখতেছে না, রাস্তায় যা পাচ্ছে বা আপনি যা দিতেছেন সে তার খেয়ে বেঁচে আসে, কতদিন বাঁচবে তাও আমরা জানি না। যে বাবা মা আজকে চিন্তা করতেছে বা টেনশন করতেছে যে আমি আছি, আমার বাচ্চাটাকে আমি দেখেই রাখতেছি মানসিক প্রতিবন্ধী, আমি মারা যাওয়ার পরে কি হবে, সেই প্রশ্নের উত্তরটা রাষ্ট্রের দেওয়া উচিত। রাষ্ট্রের যদি কোনো সুস্পষ্ট প্রকল্প প্রণয়ন করে যে বাবা মা না থাকলে এই মানসিক প্রতিবন্ধী বাচ্চাদেরকে আমরা আশ্রয়ণ প্রকল্প বা কোনো শেল্টার হোমে জায়গা দিব, অন্তত বাবা মা একটা তৃপ্তি নিয়ে মারা যেতে পারবে না, আমার পরেও রাষ্ট্র আমার এই মানসিক প্রতিবন্ধী বাচ্চার দায়িত্ব নিচ্ছে। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদের এই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.ntbbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব কিংবা ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।